নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাংসারিক 14টা কিচেন টিপস। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে সংসারের কাজটা অনেকটা সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। বন্ধুরা, বেশি বকবক না করে 14টা টিপস পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কমলা লেবু খোসাগুলো আমরা সাধারণত লেবুটা খেয়ে নেওয়ার পরে খোসাগুলো আমরা ফেলে দিই। এই কমলা লেবুর খোসা অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। তো সেরকম আজকের একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিশেষ করে রূপচর্চার কাজে তো এই কমলা লেবুর খোসার কোনো তুলনাই হয় না, কিন্তু রূপচর্চার কাজে আজকে লাগাবো না। তো অন্য একটা আইডিয়া যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেখানে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে খোসাগুলো দিয়ে দিলাম, সেই সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা ফুটে গেছে। কমলা লেবুর খোসার যে একটা স্মেল সেটা জলের সঙ্গে একদম মিশে গেছে, মানে খোসাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে গ্যাস ওভেনটাকে আমি অফ করে দেবো। আর অফ করে দেওয়ার পরে এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেবো নর্মাল, আর ঠান্ডা করে নেবো। তো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। তো এখন দেখো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিলাম। তো জলটা আর খোসাটাকে দুটোকে একদম আলাদা করে নিলাম। তো এরপরে এটাকে আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি, কারণ এটাকে স্প্রে করব। তো সেই জন্য স্প্রে বোতল নিলে অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্য স্প্রে বোতলে ভরে নিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের রুমে অনেক সময় রুমগুলো থেকে বাজে ব্যাড স্মেল বেরোতে থাকে। বিশেষ করে দেখবে বাইরে যখন বৃষ্টি হয়, ওয়েদার খারাপ থাকে, তার ফলে রুমগুলো থেকে একটা মানে গুমাটে গুমাটে গন্ধ বের হয়। তখন আমরা বিভিন্ন ধরনের রুম স্প্রে ব্যবহার করে থাকি, যাতে রুমটা খুব ভালো একটা মিষ্টি গন্ধে ভরে থাকে। ফ্রেশনারগুলো যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, অনেকগুলো টাকার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। আর এইভাবে করে কমলা লেবুর খোসাগুলো যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেগুলো দিয়ে আমরা খুব সহজে একটা রুম ফ্রেশনার আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো পুরো ঘরটায় যদি আমরা এই জানলা দরজার পর্দাগুলোতে স্প্রে করে দিই, তাহলে পুরো রুমটা একদম হালকা কমলা লেবুর মিষ্টি গন্ধে ভরে থাকবে। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ডের জামা বা প্যান্টের পকেটে টাকা থেকে গেলে আমাদের অজান্তে অনেক সময় কি হয়, পকেটে টাকাগুলো থেকে যায়, আমরা চেক করতে ভুলে যাই, আর সেই জামা প্যান্টগুলো নিয়ে গিয়ে একদম সার্ফের জলের মধ্যে ডুবিয়ে দিই। তো তারপরে টাকাগুলো ভিজে যায়, এরকম অবস্থা হয়ে যায়। সাধারণত আমরা এই টাকাগুলোকে শুকনো করার জন্য রোদে দিয়ে থাকি, বা সবসময় যদি ওয়েদার ভালো থাকে না, রোদও বাইরে থাকে না, রোদ দিতে গেলে আবার সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, বা যদি বৃষ্টিতে ভিজে যাই, ভিজে ভিজে বাড়ি ফেরে আর সেই পকেটে যদি টাকাগুলো থাকে, তো এইরকম অবস্থা হয়ে যায়। তো বর্ষাকালে এই টাকাগুলো শুকনো করার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে করে একটা হাঁড়ি বসিয়ে দেবে, গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হাঁড়ি বা কড়াই যেটা পারো তোমরা এইভাবে করে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে টাকাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর টাকাগুলো দিয়ে আবার কোথাও চলে যাবে না, কাছেই দাঁড়িয়ে থাকবে, উল্টে পাল্টে দেবে। টাকাগুলো কখনোই দিয়ে আবার সরে যাবে না, তখন হিতে বিপরীত হয়ে যাবে। আর এইভাবে করে দেখো হাঁড়িটা যখন খুব গরম হয়ে গেছে, তখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে এই গরম হাঁড়ির মধ্যেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মানে যেটা রোদে যদি শুকাতে যাই আমাদের অনেক সময় লেগে যায়, মানে ঘন্টাখানেক হয়তো লেগে যেতে পারে, কিন্তু এভাবে করে হাঁড়ি বা কড়াই যদি গরম করে টাকাগুলোকে সেঁকে নিই, মানে 10-15 সেকেন্ডের মধ্যে এটা খুব ভালোভাবে আগের মতন একদম হয়ে যাবে। তো আশা করি আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। আর পরবর্তী টিপসটা হলো, এরকম ফেব্রিকের কাজ করা যে জামা বা কাপড়গুলো আমরা পরে থাকি, এই যে ফেব্রিক কালার করার পরে এই জামাগুলো উল্টো সাইডে সবসময় আয়রন করতে হয়। সেটাও ঠিক আছে, কিন্তু ধুয়ে নেওয়ার পরেও এটাকে কখনোই তোমরা এর সোজা সাইড মানে ডিজাইনগুলোর ওপরে, ঠিক রঙের ওপরে তোমরা কখনোই এটাকে আয়রন করবে না। সবসময় আয়রন যখন করবে এই ধরনের ফেব্রিকের কাজ করা শাড়ি, পাঞ্জাবি যেটাই হোক না কেন, বা কুর্তি যেটাই হোক না কেন, তোমরা যখন আয়রন করবে সবসময় উল্টো পাশে আয়রন করবে। তাহলে এই রঙটা অনেক দিন পর্যন্ত মজবুত থাকবে, কখনোই আর উঠে যাবে না। সোজা পাশে মানে রঙের ওপরে যদি আমরা আয়রন করে থাকি, তাহলে এই রঙটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, চটে যাবে, আর জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। এদিকে কাজ করা জামা কাপড়গুলো যখন তোমরা আয়রন করবে, অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটা হলো ডাল নিয়ে। দেখো বন্ধুরা, চাল ডাল সবসময় আমরা একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসে বাড়িতে স্টোর করে রেখে দিই। ডালটা যদি আমরা 1 মাসের জন্য কিংবা বছরের জন্য রেখে দিই, দেখা যায় মানে বেশ কয়েক মাস যাওয়ার পরে দেখা যায় এগুলোর মধ্যে পোকা লেগে যায়। পোকা লেগে যাওয়া মানে এগুলোকে ফেলে দিতে হয়, অনেকগুলো টাকা আমাদের নষ্ট হয়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন একটু বেশি পরিমাণে ডাল তোমরা স্টোর করবে, তো কিনে নিয়ে আসার পরে এটাকে খুব ভালো করে কড়া রোদে একটু দিয়ে দেবে। তো রোদে দিয়ে দেওয়ার পর নিয়ে নেওয়ার পরে রোদ থেকে মানে তুলে আনার পরে তোমরা কী করবে, এই যে 2-3 ফোঁটা সর্ষের তেল, তো আমি এখানে 500 ডাল নিয়েছি, 500 ডালের জন্য 2-3 ফোঁটা সর্ষের তেল, খুব বেশি পরিমাণে তেল নেবে না। তো 2-3 ফোঁটা সর্ষের তেল আমি খুব ভালো করে সমস্ত ডালের গায়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে সমস্ত ডালগুলোর মধ্যে তেলটা লেগে যায়। তো এরপরে এই তেল মাখিয়ে এটাকে যদি কৌটোর মধ্যে ভরে রেখে দিই, তাহলে এই ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কোনোভাবে ছোটো ছোটো পোকা যে লেগে যায়, সেই পোকাটা আর লাগবে না। তো ডালগুলো যখন যে কৌটোর মধ্যে রাখবে, আরেকটা টিপস তোমরা অ্যাপ্লাই
করবে যে কোনো মানে শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা তোমরা 2-3টে কৌটোর মধ্যে রেখে দেবে, তাহলে এই ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখো বন্ধুরা, চিরুনি হচ্ছে আমাদের প্রত্যেক দিনে তো কাজে লাগে, আর চিরুনিগুলো ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে যায়। এগুলো পরিষ্কার করার জন্য সাধারণত আমরা জল দিয়ে, সাবান বা সার্ফ দিয়ে, ব্রাশ দিয়ে এগুলোকে ঘষে পরিষ্কার করে নিই। অনেকটা সময় লেগে যায় বা হচ্ছে ভিজে থাকার কারণে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এই চিরুনিগুলো আমরা ব্যবহারও করতে পারি না। তো তার জন্য জল ছাড়া কিভাবে তোমরা পরিষ্কার করে নেবে তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি, সেই সঙ্গে ডেট ফেল হয়ে যাওয়া পাউডার দিয়েছি, ঠিক আছে। তো এই পাউডার আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে নেব। দেখবে ঘষতে ঘষতে এই যে ময়লাগুলো, যেহেতু লবণ দিয়েছি, লবণ দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে যাবে। আর জলেরও আমাদের কোনো প্রয়োজন হবে না। জল দিয়ে পরিষ্কার করতে গেলে যেটা হয় সমস্যা, চিরুনিগুলো সঙ্গে সঙ্গে ভেজা থাকে, আর ভেজা থাকার কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারি না। তো দেখো আস্তে আস্তে করে ঘষলে খুব সুন্দরভাবে জল ছাড়া একদম নোংরাগুলো ছেড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একই পদ্ধতিতে আমি আরেকটা চিরুনিও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছ এখানে পাউডার, লবণ আর অনেকটা পরিমাণে নোংরাও রয়েছে। তো এইভাবে করে তোমরা জল ছাড়া চিরুনিগুলোকে পরিষ্কার করে এই চিরুনিগুলো সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারবে। এখানে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম, সেই সঙ্গে গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম হচ্ছে একটা সসপ্যান। আর সসপ্যানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো জলটা দিয়ে দেওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে চা পাতা। তো চা পাতা দেওয়ার পরে বেশ খানিক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত লিকারটা বের হয়। তো জলটা গরম হয়ে একদম লিকারটা খুব ভালোভাবে বেরিয়েও গেছে। তো এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে চায়ের লিকারটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো লিকারটা এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমি এই পর্যায়ে এসে গ্যাস ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে যে কোনো পাউডার, ঠিক আছে। কোনো ডেট ফেল হয়ে যাওয়া পাউডার যদি থাকে তো সেটাও এখানে নিতে পারো। তো খুব অল্প পরিমাণে নেবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে, কারণ পাউডারটা খুব সহজে তাড়াতাড়ি এটা মিশতেও চাইবে না। এটা খুব ভালোভাবে লিকারের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এখন চা পাতাগুলোকে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে এই যে ব্যবহার করা চায়ের পাতা, এটাকে কখনোই আমরা ফেলে দেবো না। এটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন গাছের গোড়াতে যদি দিয়ে থাকি তাহলে গাছের গ্রোথও খুব ভালো হয়। তো আমি আমার ইনডোরে যে গাছগুলো রেখে থাকি, তো এই চায়ের পাতাগুলোও কিন্তু ব্যবহার করে থাকি, সেই সমস্ত গাছের গোড়াতে দিয়ে থাকি। তো এরপরে এটা বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, আর এটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা স্প্রে বোতলে আমি ভরে নিচ্ছি, ঠিক আছে। কখনোই গরম অবস্থাতে তোমরা ব্যবহার করবে না, যদি দেখো যে একটু গরম আছে তো খানিকক্ষণ রেখে দেবে। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে ব্যবহার করব। তো এটাকে কী কাজে ব্যবহার করব, তো এটা একটা খুব সুন্দর হোমমেড ক্লিনজার হয়ে গেছে। তো এটাকে আমি ব্যবহার করব বিশেষ করে আমাদের কাঠের যে ফার্নিচারগুলো রয়েছে, ফার্নিচারগুলো ব্যবহার করতে করতে ধুলো ময়লা তো পড়ে, আর এগুলো পরিষ্কার করার জন্য বাজার থেকে আমরা অনেকগুলো টাকা খরচ করে বিভিন্ন ধরনের ক্লিনজার কিনে নিয়ে আসি, আর সেগুলো দিয়ে এগুলো পরিষ্কার করে থাকি। কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে করে একটা ক্লিনজার বা লিকুইড যদি আমরা বানিয়ে নিতে পারি, এটা দিয়ে কাঠের ফার্নিচার আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। তো আমি আগে স্প্রে করে দিলাম, স্প্রে করে দেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এই যে ধুলো ময়লা যেগুলো জমেছিল সেগুলো সব খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম হোমমেড ক্লিনজার। দেখো টাকা খরচ করলে তো যে কোনো জিনিস আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি, কিন্তু বাড়িতে যদি খুব সহজেই মানে 1-2 টাকা খরচ করে যদি একটা ক্লিনজার তৈরি হয়ে যায় তাহলে ক্ষতি কী। খুব অল্প খরচেই আমি এটা ক্লিনজারটা বানিয়ে ফেললাম, আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শুধু কাঠের ফার্নিচার নয়, তোমরা এই ক্লিনজারটা আর কি কাজে ব্যবহার করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমাদের ওয়াশ বেসিনের সামনে কিংবা হচ্ছে ড্রেসিং আয়নার যে কাঁচগুলো বা আয়নাগুলো লাগানো থাকে, এগুলো কিন্তু ওয়াশ বেসিনের সামনে যেটা লাগানো থাকে তার মধ্যে জলের ছিটে, বা ড্রেসিং আয়নাতে যে কাঁচটা লাগানো থাকে সেগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করার জন্য এই স্প্রেটাকেই ব্যবহার করব। আগে খুব ভালো করে সমস্ত জায়গায় স্প্রে করে দিলাম। স্প্রে করে দেওয়ার পরে একটা খবরের কাগজ নিয়েছি, তো খবরের কাগজের টুকরোটা দিয়ে এটাকে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। দেখবে একদম মানে চকচকে হয়ে যাবে, আর কোনোভাবেই বাজার থেকে কোনো ক্লিনজার কেনার প্রয়োজন নেই। একদম বাড়িতে খুব সহজে এইভাবে করে তোমরা একটা ক্লিনজার বানিয়ে বিভিন্ন কাঠের ফার্নিচার কিংবা কাঁচের জিনিসগুলো এইভাবে করে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে ওয়াশ বেসিনগুলো থাকে, এই ওয়াশ বেসিনে যখন আমরা হাত মুখ ধোয়াধুয়ি করি তখন কিছুটা জল এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর এই জলটা পায়ে পায়ে সারা ঘরময় হতে থাকে, পুরো ঘরটাই নোংরা হয়ে যায়। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ওয়াশ বেসিনের সামনে তোমরা অবশ্যই করে একটা হচ্ছে পাপোশ দিয়ে রাখবে। পাপোশ দিয়ে রাখলে হাত মুখ ধোয়ার সময় যে জলটা ছড়িয়ে পড়বে নিচে, সেটা এই পাপোশের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আর পুরো ঘরময় হবে না পায়ে পায়ে। তো এইভাবে করে যদি একটা পাপোশ দিয়ে রাখি, বাচ্চারা কিংবা আমরা যখনই আমরা হাত মুখ ধোয়াধুয়ি করব, যে জলটা পড়বে সেটা পাপোশের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে পেন তো থাকেই, আর এই পেনগুলো আমরা যেখানে সেখানে রেখে দিই। তারপরে ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে, এই পেনগুলো কোথায় করে দেয় আমরা দরকারের সময় পেনগুলো খুঁজেই পাই না, তো আমাদেরকে এদিক ওদিক আবার খুঁজে বেড়াতে হয়। তার জন্য তোমরা কী করবে, একটা হচ্ছে মেটালের চুড়ি নেবে।
ঠিক আছে। কাঁচের চুড়ি নেবে না, কাঁচের চুড়ি নিলে কি হবে, জিনিসটা কাঁচের চুড়িটা ভেঙে যাবে। তো মেটালের চুড়িগুলো নিলে এটা আর কোনোভাবেই ভাঙবে না। তো এর যে ঢাকনাটা আছে, ঢাকনা দিয়ে এইভাবে করে আমি চুড়ির মধ্যে আটকে দিচ্ছি পেনগুলো। তাহলে সবগুলো পেন একসঙ্গে থাকবে, আর যখন আমাদের প্রয়োজন হবে এখান থেকে একটা করে পেন আমরা নিয়ে নিতে পারবো। কোথাও যদি এটাকে হ্যাং করে রেখে দিই, খুব সহজে জিনিসগুলো গোছানো থাকবে, আর দরকারের সময় এখান থেকে খুঁজে পেতেও আমাদের অসুবিধা হবে না, বা বাচ্চাদেরও হাত পাবে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, বা পেনগুলো নষ্টও করতে পারবে না। ব্যবহার করা হয়ে গেলে আবার আমরা এখানেই যদি রেখে দিই, জিনিসটা অনেকটা গোছানো থাকবে, সময়ের দরকারে আমরা এই জিনিসটা হাতের কাছে পেয়ে যাব। দেখো বন্ধুরা, ফ্রিজে আমরা মাছ রাখলে পরের দিন যখন রান্না করার সময় বের করে থাকি, তো দেখা যায় একটার সঙ্গে একটা মাছ এইভাবে আটকে যায়, আর এটাকে ছাড়ানোর জন্য বেশ খানিক করে আমাদেরকে অপেক্ষা করতে হয়। কিন্তু রান্না করার যদি তাড়াহুড়ো থাকে, তো সময় যদি হাতে না থাকে, তো এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব সহজেই মাছগুলো ছেড়ে যাবে, আর আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তার জন্য নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের জন্য রেখে দেবে। দেখবে মাছগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এমনি নর্মাল প্লেন জলে বা এমনি যদি মাছগুলো ছাড়ানোর জন্য রেখে দিই, তাহলে ঘন্টাখানেক লেগে যায়। এইভাবে করলে একদম 1 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটা কিন্তু ভীষণই উপকারী। আর এই যে আলুগুলো আমরা যখন সবজিতে ব্যবহার করে থাকি, সবজিতে দেওয়ার আগে আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে আমরা এই আলুর খোসাগুলোকে ফেলে দিই। কিন্তু আলুর খোসাগুলো অনেক গুণ রয়েছে, উপকারিতা রয়েছে, তার জন্য আলুর খোসাগুলো তোমরা এইভাবে করে ছাড়িয়ে ফেলে দেবে না। দেখো বন্ধুরা, আলুর খোসায় সামান্য পরিমাণে ফ্যাট থাকে, কোলেস্টেরল এবং সোডিয়াম থাকে, ফলে ওজন কমানোর জন্য ভীষণ উপকারী। এছাড়া আলুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রোধেও সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কিন্তু আলুর খোসা দারুণ উপকার। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাও কিন্তু অনেকটা কমিয়ে ফেলে এই আলুর খোসা। তাই খাবারে সবসময় আলুর খোসা সমেত ব্যবহার করার চেষ্টা করবে। আর বিশেষজ্ঞরা সেটাই পরামর্শ দিয়ে থাকে যে আলুর খোসা কখনোই তোমরা ফেলবে না, আলুর খোসা সমেত রান্নাতে ব্যবহার করবে। এখন যেহেতু বাজারে নতুন আলু রয়েছে, তো এই নতুন আলুর খোসাগুলো একদমই পাতলা হয়, তো তার ফলে কী হয়, খোসাগুলো এমনিতেই অনেকটা ছেড়ে আসে। এই আলুরগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে খোসার সমেত এইভাবে করে কেটে নেবে, আর এটা সবজিতে ব্যবহার করবে। ফলে সবজির মধ্যে আলুর খোসার পুরো গুণটাই থাকবে। তো বন্ধুরা, এইভাবে করে আলুর খোসা সমেত সবসময় রান্না করার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আজকের 11 নম্বর যে কিচেন টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভীষণই একটা উপকারী টিপস। আশা করছি তোমাদের সবারই অনেক কাজে লাগবে। তো আমরা কি হয়, রান্নাতে পেঁয়াজ, আদা, রসুনের এগুলো আমরা বেটে দিয়ে থাকি। তো অনেক সময় কি হয়, আমরা যদি বাইরে বেড়াতে যাই কোথাও, আর সেখানে যদি রান্না করি আমরা, তখন আমাদের কাছে শিল নোড়া, হামানদিস্তা, গ্রেটার এগুলো কোনো কিছুই থাকে না। তো কিভাবে তোমরা এগুলো ছাড়া এইভাবে পেঁয়াজ, রসুন, আদাগুলোকে পেস্ট করে নিতে পারবে, তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে প্লাস্টিক। এরকম প্লাস্টিক নিতে পারো, বা মোটা ধরনের যে প্লাস্টিকগুলো সেগুলো নিতে পারো। এই প্লাস্টিকগুলো যেহেতু পাতলা রয়েছে, আর প্লাস্টিকটা অনেকটা বড় থাকার কারণে আমি দুপাট করে দিয়েছি। এবার এই ভেতর সাইডে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম, আর এবার নিয়েছি একটা চার্জারের যে উপরের দিকটা যে রয়েছে, ও একটা বাদ দিয়ে মাথাটা রয়েছে, তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। আর ওটা দিয়ে আস্তে আস্তে এইভাবে করে আঘাত করবে, দেখবে রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে থেতা হয়ে একদম পেস্ট হয়ে যাবে। শুধু রসুন নয়, তোমরা পেঁয়াজ, আদা যেটাই চাও না কেন এইভাবে করে তোমরা পেস্ট করে নিতে পারবে। আর আমি এখানে চার্জারের ওয়্যারটা বাদে মাথাটাই ব্যবহার করছি, তার কারণ আমরা ঘুরতে গেলে সঙ্গে কোনো কিছুই না নিয়ে যাই, আমাদের চার্জারটা সঙ্গে তো অবশ্যই করে নিয়ে যাই। সেই জন্য হাতের কাছে চার্জারটা যেহেতু থাকে, তো তার জন্য আমি চার্জারটা দিয়ে তোমাদেরকে এটা করে দেখালাম। যদি কোনো ব্যাচেলার থাকে, তো সংসারে কোনো জিনিসপত্র না থাকলেও চার্জারটা অবশ্যই যেহেতু কাছের মধ্যে থাকে, তো সেই জন্য আমি চার্জারটা করে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে করে তোমাদের যদি কোনো গুঁড়ো মশলার প্রয়োজন হয়ে পড়ে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়ো, সেগুলোকে তোমরা হালকা কড়াইতে একটু গরম করে নিয়ে একই পদ্ধতিতে পেস্ট বা গুঁড়ো তোমরা করে নিতে পারো। তো আজকের এই আইডিয়াটা তোমরা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে যদি আমরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, এই ভাতের কথা যদি আমরা একটু ভুলে যাই, তাহলে দেখা যায় ভাতটা বেশি পরিমাণে ফুটে যায়, আর বেশি পরিমাণে ফুটে যাওয়ার কারণে ভাতটা অনেকটাই নরম হয়ে যায়। আর এই নরম হয়ে যাওয়া ভাত আমাদের কারোরই খেতে ভালো লাগে না। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাতটা যখন একটু বেশি নরম হয়ে যাবে, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে, দেখবে ভাতটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ঝরঝরে ভাত সবারই খেতে ভালো লাগে।
নরম ঘাটা ভাত কারোরই খেতে ভালো লাগে না। তার জন্য তোমরা কি করবে, সামান্য একটু হচ্ছে লবণ নেবে, ঠিক আছে। তো আমরা যে রান্নাতে লবণ ব্যবহার করি না, তো সেই লবণটাই এখানে ব্যবহার করবে। সেই লবণটা বাটিতে করে তোমরা ভরে নেবে, আর এই বাটির সমেত লবণটাকে ভেতরে তোমরা হাঁড়ির মধ্যে করে রেখে দেবে বেশ খানিকক্ষণের জন্য, মানে আধা ঘন্টা কিংবা 45 মিনিটের জন্য এইভাবে করে হাঁড়ির মধ্যে লবণ ভরা বাটিটাকে রেখে দেবে। রেখে দিয়ে হাঁড়ির চাপাটাকে ব্যাস এইভাবে করে বন্ধ করে দেবে। তো দেখো বন্ধুরা 45 মিনিট আমি অপেক্ষা করেছি, 45 মিনিট পরে আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো লবণগুলো দেখতে পাচ্ছ একটু মানে ভেজা ভেজা মতন হয়ে গেছে। ভাতের মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটা লবণটাই অ্যাবজর্ব করে নিয়েছে, সেই কারণে লবণটা ভেজা ভেজা হয়ে গেছে আর ভাতটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর এই ভেজা লবণটা ফেলে দেওয়ারও কোনো দরকার নেই, এটাকে আবার ব্যবহার করতে পারবো একটু বাতাসে কিংবা রোদের মধ্যে, এটাকে শুকনো করে নিয়ে আবার পুনরায় ব্যবহার করতে পারবো। ভাতটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তোমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করে থাকো। এইভাবে করে ভাতের মধ্যে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবে। যদি কখনো ভুলবশত নরম হয়ে যায়, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটা ভাত ঝরঝরে হয়ে যাবে আর আমাদের খেতে কোনো অসুবিধা হবে না। আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, মিক্সচার মেশিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, আর মিক্সচার মেশিনটা যখন আমরা চালাই অনেক সময় কি হয়, অনেকটা পরিমাণে মশলা কিংবা ডাল যদি আমরা পেস্ট করি, এই মেশিনটা হঠাৎই চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আমরা ঘাবড়ে যাই, ভাবি যে মেশিনটাই খারাপ হয়ে গেছে, এটাকে আবার আমাদের দোকানে নিয়ে যেতে হবে ঠিক করার জন্য। দোকানে নিয়ে যাওয়া মানেই হচ্ছে এক গাদা টাকার আমাদের খরচ হয়ে যায়। তো সেই জন্য তোমরা কি করবে, যখন মেশিনটা চলতে চলতে বন্ধ হয়ে যাবে, অনেকটা পরিমাণে মশলা করো, তখন যদি এই মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তোমরা কি করবে, মেশিনটাকে জাস্ট এইভাবে করে একটু আড় করে দেবে। আড় করে দেওয়ার পরে দেখো এই যে নিচে একটা লাল বটন দেখতে পাচ্ছ, এটাকেই 3-4 বার একটু হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে দেবে। প্রেস করে দিলে দেখবে মেশিনটাকে আবার অন করবে, দেখবে একদম আগের মতো চলতে শুরু করেছে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচটাও কিন্তু কমানো যায়। এটাকে দোকানে নিয়ে গেলেই একই পদ্ধতিতে ঠিক করে দেবে, কিন্তু আমাদের টাকাটা হাত থেকে কিছুটা বেরিয়েও যাবে। তো দেখো আমাদের যে মিক্সচার মেশিনের ওয়্যারটা থাকে, ওয়্যারটা সাধারণত এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে আমরা হচ্ছে কিচেন স্ল্যাবসের উপর রেখে দিই, এদিক ওদিক হতে থাকে। কিচেন স্ল্যাবস পরিষ্কার করতে গেলে এর মধ্যে জলও লেগে যায়। তো তার জন্য কী করবে, এইভাবে করে মিক্সচার মেশিনের গায়ে ওয়্যারটাকে পাক দিয়ে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার পর একটা কেচার নেবে, কেচারের সাহায্যে এটাকে আটকে দেবে, খুব সুন্দরভাবে এটা আটকানো হয়ে থেকে যাবে। আর ওয়্যারটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না, দেখতেও ভালো লাগবে, সেই সঙ্গে গোছানো থাকবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।